হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে নিয়ে এসেছি তোমাদের জন্য 2024 সালের মাধ্যমিকের সাজেশন। এই সাজেশনটি একটি কম্প্যাক্ট সাজেশন, সমস্ত সাজেশন থেকে এটা একটা কম্প্যাক্ট সাজেশন তোমাদের জন্য বানানো হয়েছে। এবং এই সাজেশনটি যেমন তোমরা ভালো যারা স্টুডেন্ট রয়েছে, যারা বেশি নাম্বার পেতে চাও, 90 থেকে 100 নাম্বার পেতে চাও, তাদের জন্য যেমন একটু বেশি করে পড়ার জায়গাটাও বলা হয়েছে। আবার যারা শর্ট সাজেশন খুঁজছো তাদের জন্য কিন্তু এখানে সাজেশনে মার্ক করা রয়েছে। এখন তোমাদের সামনে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, সামনে পরীক্ষা, অল্প কিছুদিন সময় তোমাদের হাতে রয়েছে। এখন প্রত্যেকটা মুহূর্ত তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই সময়ের মূল্য তোমাদের এখন দিতে হবে। তোমাদের দিনের বেশিরভাগ সময়টা প্রায় 7 থেকে 10 ঘন্টা তোমরা পারলে পড়াশুনো করো। স্কুল বা টিউশন সব বন্ধ, এখন শুধু বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করো। পুরোনো পড়া সপ্তাহে একটা দিনে তোমরা বারবার রিভাইজ করবে। যত বেশি রিভাইজ করবে তত কিন্তু তোমরা ভালো অ্যান্সার করতে পারবে। এর জন্য তোমরা যে তোমাদের শর্ট কোশ্চেনগুলো রয়েছে, যে শর্ট কোশ্চেনে যদি পুরো নাম্বার তোমাদের পেতে চাও তোমরা, তাহলে শুধুমাত্র কিন্তু গাইড বই ফলো করলে কিন্তু পুরো শর্ট কোশ্চেন কমন পাবে না। 2-4টে প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দেবে। তার জন্য তোমাদের টেক্সট বইটা প্রতিটা পাতা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এই জন্য তোমরা দিনের একটা সময় একটা বই বা আরেক দিনের অন্য একটা সময় আরেকটা বই, এইভাবে তোমরা পড়বে এবং সপ্তাহে একটা দিন তোমরা কিন্তু রিভাইজ করবে। এবং পড়ার পাশাপাশি তোমরা কিন্তু লিখবে, বড় বড় প্রশ্ন সেগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। তো এইভাবে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত একটা টার্গেট করে নাও। সেই টার্গেটের মধ্যে দিয়ে একটা রুটিন করে নিয়ে সেই রুটিনটাকে মেনটেন করে তোমরা পড়াশুনো করো। এবং রিভাইজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সারা সপ্তাহ ধরে যেটা পড়বে সেটা কিন্তু একটা দিন ভালো করে রিভাইজ দিতে হবে। আবার তার পরের সপ্তাহে পুরো 2 সপ্তাহ ধরে যেটা পড়বে সেটা কিন্তু আবার একবারে রিভাইজ দিতে হবে। তো এইভাবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে তোমরা এগো, তাহলে তোমাদের দেখবে অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর শর্ট কোশ্চেনের কথা আমি আবার বলছি, শর্ট কোশ্চেনে তোমরা ভালো করে টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আর বড় প্রশ্নের জন্য, ইতিহাসে বড় প্রশ্ন 4 এবং 8-এর জন্য তোমরা আমি যে সাজেশনটা দিচ্ছি, এই সাজেশনটা ফলো করলে 100% এখান থেকে তোমরা কমন পাবে। এবং তোমরা যারা বেশি নাম্বারও বা পেতে চাও, যদি প্রশ্ন টাফও আসে তার ভিতরেও কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছো, তারা বেশি নাম্বার পেতে চাও, যারা কোনো রিস্ক নিতে চাও না, তাদের জন্য কিন্তু একটু কম্প্যাক্ট করে একটা সাজেশন বানানো হয়েছে। আবার যারা একটু শর্ট সাজেশন ফলো করে পরীক্ষায় একটু বেশি রিস্ক নিতে চাইছো, অবশ্য শর্ট সাজেশন ফলো করতে চাইছো, তাদের জন্য কিন্তু সাজেশনে মার্ক করা রয়েছে। তবে সাজেশন প্রসঙ্গে যাওয়ার আগে একটি কথা তোমাদের বলবো, আমার এই চ্যানেলটি আমি 2 মাস হয়েছে সবে নতুন চালু করেছি, মহালয়ের দিন থেকে। আমার এই চ্যানেলের নাম অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেল বা ফ্রি কোচিং। আমি এই চ্যানেলটি করেছি শুধুমাত্র ফ্রিতে টিউশন পড়ানোর জন্য, অনলাইনে ফ্রি টিউশন পড়ানোর জন্য। টিউশন পড়ানো মানে রীতিমতো ফ্রিতে টিউশন পড়ানো। নির্দিষ্ট দিন ধরে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে মেনটেন করে তার একটা সাজেশনকে সামনে রেখে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তার ব্যাখ্যা করা, যেমনটি তোমাদের স্কুলে ক্লাসরুমে দেওয়া হয় বা কলেজে স্যারেরা দেন, প্রফেসররা দেন, ঠিক সেইভাবে কোনো একটা কোশ্চেন বা টপিক ধরে তার বিস্তারিত আলোচনা, এবং তারপরে সেই প্রশ্নের উত্তরটি তোমরা কিভাবে লিখবে, প্রত্যেকটি লাইন ধরে ধরে তার সেই উত্তরটিও কিন্তু আমি রেডি করে তোমাদেরকে দেবো। তাই তোমরা যে যেখানে পারো টিউশন পড়তেই পারো, পাশাপাশি কিন্তু আমার এই অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলটি তোমরা ফলো করলে তোমাদের বেশ উপকৃত হবে। আমার এই চ্যানেলটি শুধুমাত্র সাজেশন বা কোনো রকম গাইডলাইন্স দেওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটি আমি করিনি। এই চ্যানেলটি করেছি মূলত টিউশন পড়ানোর জন্য, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। তাই তোমরা এখন যারা মাধ্যমিকে পড়ছো, এরপরে তোমরা 11-এ উঠবে, 11, 12, এরপরে কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেকটা স্টেপে যে তোমাদের ইতিহাস সাবজেক্টই থাকবে, সেই সাবজেক্ট কিন্তু আমি ফ্রিতে টিউশন পড়াবো। তাই এই চ্যানেলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যত পারো বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখো, ভালো জিনিস যত ছড়াবে ততই সেটা আরো ভালো হবে। এই জন্য তোমরা পারলে তোমাদের বন্ধুদের কাছে এই চ্যানেলের সম্পর্কে বা আমার এই চ্যানেল সম্পর্কে তোমরা কিন্তু শেয়ার করবে, বলবে। তাই দেখে নেওয়া যাক আমাদের সাজেশনে কি রয়েছে। মাধ্যমিকের ইতিহাস সাজেশন 2024, প্রশ্নমান 4-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন আসার চান্স খুবই কম। তবুও তোমরা কয়েকটি প্রশ্ন দেখে যাবে। এখানে 3টি প্রশ্ন তোমরা দেখবে, ইন্টারনেটের সুবিধা অসুবিধা। 2-এ দেখবে আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব কী। আর 3-এ দেখবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা ও জীবন স্মৃতির গুরুত্ব লেখো। 1, 2, 3 খুব ভালো করে এই 3টি প্রশ্ন তোমরা পড়বে। এর পাশাপাশিও 2টি প্রশ্ন তোমরা এক্সট্রা দেখে যেতে পারো, সেটি হচ্ছে খেলাধুলোর ইতিহাস আর নারীর ইতিহাস। এরপরে আসছি আমরা দ্বিতীয় অধ্যায়ে। দেখো, দ্বিতীয় অধ্যায়ের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসবে। তাই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা করবে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, বাংলার চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ। 3-এ করবে হুতুম প্যাঁচার নকশায় সমকালীন সমাজের ছবি কিভাবে ফুটে উঠেছে। 4-এ বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার অবদান।
আর 5-এ করবে স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের আদর্শ। প্রথম 1, 2, 3, 4টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই পাবে। এছাড়াও এক্সট্রা তোমরা প্রশ্ন দেখে যেতে পারো, 3টি প্রশ্ন, এগুলো কিন্তু তোমরা আগে বড় মেন কোশ্চেনগুলো করবে, তারপরে সময় পেলে তোমরা এই এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখে যাবে। উডের ডেসপ্যাচ বা নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? 2-এ করবে নববঙ্গ আন্দোলন সম্পর্কে টিকা লেখো। আর 3-এ করবে লালন ফকিরের চিন্তাধারায় ধর্ম সমন্বয় কিভাবে প্রকাশ পায়। তা এই প্রশ্নগুলো করার আগে তোমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম যে 5টি প্রশ্ন দিয়েছি সেই প্রথম 5টি প্রশ্ন আগে করবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা করবে সাঁওতাল বিদ্রোহের কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু 8-এও আসতে পারে, তবে এখানে আমি 4-এর জন্য রেখেছি। আর 2 আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কৃষক বিদ্রোহের কারণ, আর 3-এ তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহের কারণ। এই 3টি বিদ্রোহ আছে, 3টির মধ্যে প্রথম দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে বলা যায়। এছাড়াও তোমরা আরও 2টি প্রশ্ন দেখে যাবে, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মনোভাবটা কী ছিল। নীল বিদ্রোহ তোমাদের 8-এর জন্য ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু এই মধ্যবিত্ত সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি রয়েছে। এছাড়া সন্ন্যাসী ফকির বিদ্রোহটিও সম্পর্কে একটু পারলে দেখে যেও। চতুর্থ অধ্যায়টা দেখে নাও। চতুর্থ অধ্যায়ে প্রথম প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়। 2-এ আছে ভারত সভা কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। আর 3-এ আছে মহারানীর ঘোষণাপত্রের উপর টিকা লেখো। আর 4-এ আছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করে। এখানে 4টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও এক্সট্রা 2টি প্রশ্ন আছে মহাবিদ্রোহের উপরে, মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলমান ঐক্য। আর পরেরটা আছে মহাবিদ্রোহের প্রতি বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত সমাজ সমর্থন করেনি কেন মহাবিদ্রোহকে। তা আগে তোমরা এই 4টি করবে, পারলে পরে এই 2টি দেখবে। পঞ্চম অধ্যায়টি দেখে নাও। পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বসু বিজ্ঞান মন্দির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 আছে বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। এই মহেন্দ্রলাল সরকারের জায়গায় নামটা ঘুরিয়ে দিতে পারে অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, একই উত্তর হবে। এই 2টি প্রশ্ন থেকে কিন্তু একটি অবশ্যই তোমরা কমন পাবে। 3 দাগে দেখে নাও বাংলার কারিগরি শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান। এখানে 3টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 দাগে প্রশ্নটি দেখো, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। শ্রীরামপুর মিশনের কথা বলা হচ্ছে। 5-এ দেখো বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজ। আর 6 আছে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী। এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে, 6টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, এখানে কোনো এক্সট্রা প্রশ্ন নেই। তোমরা এই 6টি প্রশ্নের মধ্যে আপাতত 4-5টি প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে যাবে। এবং ষষ্ঠ অধ্যায় দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে আমরা যে প্রশ্নটি প্রথমেই করব, ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথের রায়ের ভূমিকা। 2-এ একা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 3-এ আছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টার্স পার্টি। 4-এ আছে কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং 5-এ আছে তেভাগা আন্দোলন। এই 5টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখতে হবে। এর পাশাপাশি তোমরা পারলে আরও 3টি প্রশ্ন দেখে যেও। প্রথম প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা। 2-এ আছে দেখো বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও। আর 3-এ আছে বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল। সপ্তম অধ্যায় থেকে তোমরা করবে দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী ও আম্বেদকরের মধ্যে বিতর্ক কী। 2-এ দেখো দলিত রাজনীতির উদ্ভবের কারণ। দলিত রাজনীতি পড়তে হবে, পাশাপাশি গান্ধী আম্বেদকরের মধ্যে বিতর্কটিও পড়তে হবে। 3-এ দেখো অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা বা অংশগ্রহণ। 4-এ আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের ছবি। এখানে নারীদের উপরে পড়তে হবে। অসহযোগ আন্দোলন 8-এ একটি বড় প্রশ্ন তোমাদের দেওয়া আছে, অসহযোগ এবং আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা। সেখান থেকে অসহযোগটা এখানে 4-এ দিতে পারে, বা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা 4-এ দিতে পারে, আবার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের ছবি দিতে পারে। 5-এ আছে দেখো বাংলার নমশূদ্র আন্দোলন। এখান থেকে একটাই এক্সট্রা প্রশ্ন আছে, বেঙ্গল ভলেন্টিয়ার্স সম্পর্কে টিকা লেখো। এরপরে দেখো শেষ অধ্যায়, অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 2-এ আছে হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়। জুনাগড় আর হায়দ্রাবাদ এই দুটোর থেকে একটি কিন্তু আসতে পারে। 3-এ আছে দেখো দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টিকা লেখো। 4-এ আছে দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তিতে ভারত সরকার কীরূপ ভূমিকা নেয়। এই 1, 2 আর 4 এগুলো কিন্তু একই ইউনিট থেকে, সব ভারত ভুক্তির উপরেই এই প্রশ্নগুলো আছে, এখান থেকে একটি প্রশ্ন আসবে। আবার দেশভাগ একটা ইউনিট, দেখো দেশভাগ উদ্বাস্তু থেকেও আসতে পারে। আবার এই প্রশ্নটাও আসতে পারে 5-এ যেটি দেওয়া আছে, উদ্বাস্তু পুনর্বাসনে বা উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কীরূপ ভূমিকা নিয়েছিল। তাহলে উদ্বাস্তু সমস্যা কি একটা টিকা, আবার উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী ভূমিকা নিচ্ছে, এটুই আরেকটি প্রশ্ন।
তাহলে এই 5টি প্রশ্ন আছে, এখানে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। 2টি প্রশ্ন এই ক্ষেত্রে তোমরা এক্সট্রা করতে পারো, নেহেরু লিয়াকত চুক্তি, আরেকটি আছে JVB কমিটি। এরপরে আমরা দেখব 8 নম্বরের প্রশ্ন। এগুলো দেখো প্রশ্নমান 8, মানে 8-এর জন্য তোমরা যেটা করবে, নীল বিদ্রোহের প্রকৃতি, কারণ, গুরুত্ব। নীল বিদ্রোহ ভালো করে করবে। 2 করবে 19 শতকে রেখায় ও লেখায় কিভাবে জাতীয়তাবাদের জাগরণ ঘটে। আর 3 আছে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিরূপণ করো। 1, 2, 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা প্রত্যেকে এই 3টি প্রশ্ন ফলো করবে। স্টার মার্ক দেওয়া আছে, এই 3টি প্রশ্ন কিন্তু অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে। এছাড়া দেখো রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় কৃষক শ্রমিক আন্দোলন। পরেরটা আছে দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। 6 আছে আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল। এছাড়াও তোমরা 3টি প্রশ্ন এক্সট্রা দেখে যেতে পারো, সেই 3টি প্রশ্ন একবার দেখে নাও। সেটি হচ্ছে ঔপনিবেশিক শাসনকালে নমশূদ্র আন্দোলনে আম্বেদকরের ভূমিকা। এ প্রসঙ্গে গান্ধী আম্বেদকরের বিতর্ক। এই গান্ধী আম্বেদকরের বিতর্ক তোমরা 4 নম্বরে করছো, নমশূদ্র আন্দোলনটিও 4-এ করছো, সেই দুটো একসাথে কম্বো করে এখানে কিন্তু 8-এর জন্য রাখা আছে। দেখো ডিরোজিওর নেতৃত্বে নববঙ্গ আন্দোলন, এটা তোমরা 4-এর জন্য পড়ছো, আবার কিন্তু এখানেও দেওয়া আছে, সেটাই তোমরা এখানে লিখবে, শুধু এর সাথে জুড়ে দেবে কেন এটি ব্যর্থ হয়। এরপরে দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। সাঁওতাল বিদ্রোহ তোমরা 4-এ পড়ছো, শুধু কারণটা, এখানে শুধু গুরুত্বটা অ্যাড করে দিলেই কিন্তু এই বড় প্রশ্নটা হয়ে যাচ্ছে। তা এই ছিল তোমাদের 8 নম্বরের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো যতটা পারো বেশি করে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা সব কমন পেয়ে যাবে। আর শর্ট কোশ্চেনের জন্য বলছিলাম যে তোমরা তোমাদের যে টেক্সট বইটা আছে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি পাতা পড়বে। সামনে তোমাদের পরীক্ষার সময়ের এখন খুবই দাম তোমাদের, তোমরা প্রত্যেকটি সময়কে কাজে লাগাও এবং ভালো করে রিভাইজ করবে, ভালো করে লেখা প্র্যাকটিস করবে এবং একটা রুটিনকে সামনে রেখে তোমরা পড়াশোনা করবে। তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হতে বাধ্য। তোমাদের মাধ্যমিকের পর তোমরা 11-এ উঠবে, তখন তোমাদের 11-এর যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে সেটিও কিন্তু আমি প্রথম থেকে একেবারে বছরের শুরু থেকেই আমি কিন্তু সেই প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি তার ব্যাখ্যা দেবো এবং আলোচনা করবো এবং তার উত্তরপত্রটিও আমি রেডি করে দেবো। তোমাদের ফ্রিতে টিউশন পড়াবো ক্লাস 11 থেকেই, এবং তারপরে দ্বাদশ শ্রেণী এবং কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি ক্ষেত্রেই তোমরা আমাকে পাবে। আমার এই চ্যানেল থেকে তোমরা অনেক সাহায্য পাবে। তাই তোমরা পারলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এবং তোমরা বন্ধুদের কাছে এর চ্যানেলটি সম্পর্কে শেয়ার করবে।